হাই এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। আজকে আমরা স্টেট লেজিসলেচার নিয়ে ডিসকাস করব। ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, আর তাছাড়া এই চ্যাপ্টারটা কিন্তু পার্লামেন্টের সাথে অনেক সিমিলারিটি আছে। তোমাদের চ্যাপ্টারটা পড়তেও সুবিধা হবে, কিন্তু এর মানে এই না যে পার্লামেন্ট তোমরা দেখেছো বলে এটাকে স্কিপ করবে, বিকজ এখানে কিন্তু কিছু জিনিস এক্সেপশন আছে। সো সেই জন্য এই ভিডিওটাও মন দিয়ে দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, স্কিপ না করে। আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমরা অ্যাকচুয়ালি টোটাল 10 দিনের মধ্যে যে ইন্ডিয়ান পলিটি কভার করব সেই সিরিজটাই কন্টিনিউ করছি আজকে। দেখো, আমরা পার্লামেন্ট পড়ার সময় কী পড়েছিলাম যে এটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্টের লেজিসলেটিভ অর্গান। ইউনিয়ন গভর্নমেন্টের লেজিসলেটিভ অর্গান হচ্ছে পার্লামেন্ট, আর স্টেট গভর্নমেন্টের যদি লেজিসলেটিভ অর্গান বলা হয় তাহলে কি হয়ে যাবে? স্টেট লেজিসলেচার। সো এই জায়গাটা ভালো করে বুঝে নাও। দেখো, স্টেট লেজিসলেচার মেন ব্যাপার হচ্ছে যে আমাদের যেরকম পার্লামেন্টের ক্ষেত্রে কি পড়েছিলাম, পার্লামেন্ট কী নিয়ে গঠিত, সেটা হচ্ছে প্রেসিডেন্ট, তারপরে হচ্ছে রাজ্যসভা অ্যান্ড লোকসভা। ঠিক সেরকমই স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে কিন্তু কী নিয়ে গঠিত সেটা আমি ব্যতিক্রমের ব্যাপারটা আমি পরে বলছি, কিন্তু তার আগে মেন গঠিত হচ্ছে গভর্নর, লেজিসলেটিভ কাউন্সিল অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এই নিয়ে হচ্ছে গঠিত। সুতরাং তোমাদেরকে আজ থেকে যদি কেউ জিজ্ঞেস করে যে স্টেট লেজিসলেচার কী নিয়ে গঠিত, তো সেক্ষেত্রে তোমরা গভর্নরকে অবশ্যই অ্যাড করবে। এর স্টেট লেজিসলেচার মানে এই না যে শুধু বিধানসভা। সো এবার ব্যাপারটা কি হচ্ছে যে তোমরা অনেকেই বলবে ম্যাম লেজিসলেটিভ কাউন্সিল তো নেই, বাট সেটা আমাদের রাজ্যে নেই এবং ভারতের ম্যাক্সিমাম রাজ্যে নেই, কিন্তু এর মানে এই না যে বাকি মানে সেই জন্য আমাদের পড়তে হবে না। বিকজ আমাদের ইন্ডিয়ার মধ্যে টোটাল 6টা স্টেট আছে, সেই 6টা স্টেটের কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলও রয়েছে, অ্যাসেম্বলি তো আছেই, সেই সাথে সাথে লেজিসলেটিভ কাউন্সিলও রয়েছে। তো সেই জন্য আমাদের পড়তে হবে, বিকজ আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পড়ছি। শুধু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো যেটা সেটুকু পড়লেই হবে না, এক্সাম এখানকার দিলেও পড়তে হবে তোমাদের পুরো ইন্ডিয়ার ব্যাপারটাই। সো সেই জন্য এখানে আমরা লেজিসলেটিভ কাউন্সিল সম্পর্কেও যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো কিন্তু ডিসকাস করব। এবার দেখো, মেন ব্যাপার হচ্ছে কি, প্রথম কথা এটা কত নাম্বার আর্টিকেলে আমাদের সেটা দেখতে হবে। 168 থেকে 212 নাম্বার আর্টিকেলের মধ্যে পড়ছে স্টেট লেজিসলেচার, আর এটা হচ্ছে কনস্টিটিউশনের পার্ট 6-এর অন্তর্গত। আর এতে কি কি বলা আছে? অর্গানাইজেশন, কম্পোজিশন, ডিউরেশন, অফিসার্স মানে যারা প্রিসাইডিং অফিসার যারা থাকে, এবং প্রসিডিওর মানে সেখানে যে কার্যগুলো হয় সেগুলোর প্রসিডিওর, প্রিভিলেজ অ্যান্ড পাওয়ার্স অ্যান্ড সো অন। মানে পাওয়ার্স, এই যে স্পিকার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তারপর চেয়ারম্যান অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, এদের যে ক্ষমতা কী কী, মানে এরা কী কী করতে পারে বা এনিথিং, মানে স্টেট লেজিসলেচারের সম্পর্কে যা যা আছে সমস্ত কিছু আমরা ডিসকাস করব, যেগুলো এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। ওকে, এবার আমরা দেখব যে স্টেট লেজিসলেচার কী নিয়ে মানে গঠন। প্রথম কথা আমি যেটা বলছিলাম যে দেখো, স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে কিন্তু কোনো ইউনিফর্মিটি নেই। মানে আমাদের পার্লামেন্টের ক্ষেত্রে যেরকম লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট আছে, ঠিক আছে, এবং সেটা দেশের মধ্যে একটাই থাকবে স্বাভাবিক। এবার স্টেটের ক্ষেত্রেও তো এমন হওয়া উচিত ছিল যে সমস্ত স্টেটের ক্ষেত্রে একই ব্যাপার, কিন্তু এখানে কিন্তু কোনো ইউনিফর্মিটি নেই, মানে সমান ব্যাপার না। কোনো স্টেটে আছে, কোনো স্টেটে নেই। মানে আছে তো স্টেট লেজিসলেচার সমস্ত স্টেটেই রয়েছে, কিন্তু কোনো স্টেটে ইউনিক্যামেরাল সিস্টেম। ইউনিক্যামেরাল সিস্টেম মানে কি, যেখানে গভর্নর আর হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি নিয়ে হচ্ছে স্টেট লেজিসলেচার গঠন হয়েছে। আর বাইক্যামেরাল সিস্টেম মানে যেখানে গভর্নর, লেজিসলেটিভ কাউন্সিল আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি নিয়ে হচ্ছে তোমাদের স্টেট লেজিসলেচার গঠন হয়েছে। সো এটাকে বাইক্যামেরাল সিস্টেম বলে। বাইক্যামেরাল সিস্টেমের বাংলাটা এক্স্যাক্টলি মনে আসছে না আমার এই মুহূর্তে, তোমরা একবার চেক করে নিও যারা বেঙ্গলি ভার্সনে পড়ছো। এইবার এই ব্যাপারটা আশা করি বুঝতে পারলে। তো এবার যেটা আমি বলছিলাম যে আমাদের বর্তমানে টোটাল 6টা স্টেট আছে যেখানে 2টো হাউস আছে, মানে বাইক্যামেরাল সিস্টেম কাজ করে। এবার দেখো, এই যে লেজিসলেটিভ কাউন্সিল কথাটা আমি বলছি, এই লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু অ্যাকচুয়ালি আপার হাউস। যেরকম পার্লামেন্টের ক্ষেত্রে আপার হাউস হচ্ছে রাজ্যসভা আর লোয়ার হাউস হচ্ছে লোকসভা, ঠিক সেরকমই স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে আপার হাউস হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল আর লোয়ার হাউস হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। বাট আনফর্চুনেটলি লেজিসলেটিভ কাউন্সিল ম্যাক্সিমাম স্টেটে নেই। ওকে, এবার আমরা দেখব যে কি বলছে, যেটা আমি এতক্ষণ বললাম সেটা এখানে আমি আবার লিখে দিয়েছি। দেখো, মানে এইটা শুধুমাত্র ওই 6টা স্টেটের জন্যই, আর বাদ বাকি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটো নিয়েই গঠিত। এরপরে আমরা দেখব যে লেজিসলেটিভ কাউন্সিল তাহলে কোন কোন রাজ্যে আছে। আমি বারবার যে বলছি 6টা রাজ্য, সেগুলো দেখে নাও।
বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এই 6টা রাজ্যের লেজিসলেটিভ কাউন্সিল আছে। তার মানে পরীক্ষায় যদি এবার তোমাকে কোশ্চেন করে যে বলো যে এর মধ্যে কোন রাজ্যে বাইক্যামেরাল সিস্টেম কাজ করে, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে অপশান দেখলে। এইগুলো দেখে রাখবে। এবার আমরা নেক্সট দেখবো যে নেক্সট কি বলছে যে স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে কনস্টিটিউশন কিন্তু বলছে কি যে প্রোভাইডস ফর দ্য অ্যাবলিশন অর ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল ইন স্টেটস, মানে যে কোনো স্টেটে যে কোনো মানে দরকার হলে এই লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু ক্রিয়েট করা যেতে পারে, এবং যে স্টেটে অলরেডি রয়েছে সেই স্টেট থেকে কিন্তু অ্যাবলিশও করা যেতে পারে যদি দরকার না হয় সেক্ষেত্রে। এবার হচ্ছে অ্যাকর্ডিংলি দ্য পার্লামেন্ট ক্যান অ্যাবলিশ আ লেজিসলেটিভ কাউন্সিল। কি বুঝলে? মানে আমরা যেটা এতক্ষণ দেখলাম যে লেজিসলেটিভ কাউন্সিল ক্রিয়েটও করা যায়, অ্যাবলিশও করা যায়, তাহলে করছে কে? এই ক্ষমতাটা কার রয়েছে? এই ক্ষমতাটা হচ্ছে পার্লামেন্টের আছে। পার্লামেন্ট একটা লেজিসলেটিভ কাউন্সিলকে কিন্তু মানে যে রাজ্যে হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল আছে সেখান থেকে কিন্তু সেটাকে অ্যাবলিশও করে দিতে পারে, আর যেখানে নেই সেখানে যদি প্রয়োজন হয় সেই রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির যদি মানে মনে করে যে এখানে দরকার আছে, সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্টের কাছে জানালে সেটা হচ্ছে আবার ক্রিয়েটও করতে পারে পার্লামেন্ট। ওকে, আশা করি এতটা ক্লিয়ার। এবং সেক্ষেত্রে অবশ্যই নিশ্চয়ই লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে যে রাজ্যের কথা বলা হচ্ছে সেই রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে একটা রিজলিউশন পাস করতে হবে এই বিষয়ে। ওকে, এবার দেখো এই যে রিজলিউশনটা পাস করবে, স্পেসিফিক রিজলিউশন যে সেখানে লেজিসলেটিভ কাউন্সিল গঠন করা হোক, সেইটাকে কিন্তু সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে স্পেশাল মেজরিটিতে আর কি পাস করতে হবে। সিম্পল মেজরিটি হলে হবে না, স্পেশাল মেজরিটি মানে টু থার্ড ভোট পেতে মানে সেই অ্যাসেম্বলিতে যতজন মেম্বার তার 2/3 ভোট কিন্তু পেতে হবে, তবে হচ্ছে সেই রিজলিউশনটা পাস হবে। এবং সেক্ষেত্রে সেইটা যাবে হচ্ছে কার কাছে? সেটা যাবে পার্লামেন্টের কাছে। আশা করি এতটা ক্লিয়ার, পার্লামেন্ট যেহেতু ইয়ে করছে। এবার দেখো কম্পোজিশন অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে এটা যে মানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কনসিস্ট অফ যে সমস্ত রিপ্রেজেন্টেটিভদের নিয়ে গঠন হচ্ছে, মানে যারা মেম্বার, অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে যাদের মেম্বার তারা কিন্তু ডিরেক্টলি ইলেক্টেড। তোমরা জানো বিধানসভার ভোট, তো ঠিক সেরকমই ব্যাপার। এই যে মানে অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে এমএলএদের কথা বলা হচ্ছে। সো তারা কিন্তু ডিরেক্টলি ইলেক্টেড পিপল, মানে জনগণ কিন্তু তাদেরকে ডিরেক্টলি ইলেক্ট করে, এবং সেই ভোটটা কিসের বেসিসে হয়? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। আমি কিন্তু পার্লামেন্টের ক্লাস নেওয়ার সময় কিন্তু আমি বলে দিয়েছিলাম ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের ব্যাপার কি, সো তোমাদের আর বলছি না ওই জন্য। আর হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ, এই লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে ম্যাক্সিমাম স্ট্রেংথ কত হতে হবে? 500, আর মিনিমাম কত? 60। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেরকম সেটা আমি পরে বলছি, আগে এটা দেখে নাও যে এই যে ইট মিনস দ্যাট এই যে স্ট্রেংথটা 500 থেকে 60 থেকে 500-এর মধ্যে ঘোরাঘুরি করবে। এবার এক একটা রাজ্যে এক এক রকম হবে, এবার সেটা কিসের ভিত্তিতে? রাইট, তো সেটা হবে সেই রাজ্যের পপুলেশন কত বেশি আর কত কম, সেইটার পপুলেশন সাইজের উপর ভিত্তি করে কিন্তু এই সেই ম্যাক্সিমাম আর মিনিমাম স্ট্রেংথটা কিন্তু সেখানে ইয়ে করা হবে, মানে সেখানে আর কি সেই অনুযায়ী এমএলএ রাখা হবে। এবার দেখো এখানে আমি যেটা বলছিলাম যে ব্যতিক্রম কি, অরুণাচল প্রদেশ, সিকিম এবং গোয়া, এই 3 জায়গায় কিন্তু মিনিমাম নাম্বার, যেটা আমরা আগে দেখলাম স্লাইডে কি মিনিমাম নাম্বার 60, অল ওভার হচ্ছে 60, সেটা এই 3 জায়গার মিনিমাম নাম্বারটা কিন্তু 30, মানে 30-এর ওপরে হতে পারে কোনো ব্যাপার না, বাট মিনিমাম 30 পর্যন্ত আসতে পারে ওপর থেকে। আর এছাড়া হচ্ছে মিজোরাম আর নাগাল্যান্ডের ক্ষেত্রে কিন্তু রেসপেক্টিভলি হচ্ছে 40 এবং 46, এটা কিন্তু মিনিমাম নাম্বার, মানে মিনিমাম স্ট্রেংথের কথা বলা হচ্ছে, কজ এর থেকে নিচে যেতে পারবে না। জেনারেলি আমরা কি বললাম 60 থেকে 500, আর এই জায়গাগুলোর ক্ষেত্রে ডিফারেন্স আছে, সেটা জাস্ট একবার দেখে রাখবে। এবার আমরা দেখব কি এক মিনিট, রিজার্ভেশন অফ সিটস ফর এসসি অ্যান্ড এসটি। এই যে এসসি এসটিদের জন্য যে সিটের রিজার্ভেশন দেওয়া হয়, তো এইটা এমএলএদের ক্ষেত্রে কথাটা বলা হচ্ছে, এইটা কিসের ভিত্তিতে অ্যাকচুয়ালি করা হয়? মানে এক একটা রাজ্যে এক এক রকম সিটের সংখ্যা থাকবে এই এসসি এসটিদের জন্য, তো সেটাও কিসের ভিত্তিতে? যে রাজ্যে এসসি
সংখ্যা মানে এসসি এসটির সংখ্যা যত বেশি সেখানে ওদের তরফ থেকে তত বেশি রিপ্রেজেন্টেটিভ আসবে, আর যে রাজ্যে যত কম সে রাজ্যে তত কম আসবে। তার মানে কি দাঁড়ালো, এটাও গিয়ে কিন্তু পপুলেশন রেশিও, এবার এই পপুলেশনটা টোটাল পপুলেশনের ওপর না, এসসি এসটি পপুলেশনের ওপর ডিপেন্ড করেই কিন্তু ওদের রিজার্ভেশন থাকে সিটের। আশা করি এতটা ক্লিয়ার, কারো কোনো ডাউট নেই। ডাউট থাকলে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। এরপর হচ্ছে কম্পোজিশন অফ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। Unlike the members of the Legislative Assembly, the members of the Legislative Council are indirectly elected. দেখো এখানে আমি একটা জিনিস পরিষ্কার বলে দিচ্ছি, তোমাদের পড়ার সময় সুবিধা হবে। তোমরা রাজ্যসভা আর লোকসভা পড়েছো পার্লামেন্টের ক্ষেত্রে, এই যেটা রাজ্যসভা ছিল ঠিক রাজ্যসভার সাথে সিমিলারিটি হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলের, আর লোকসভার সাথে সিমিলারিটি হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। কজ এটা হচ্ছে লোয়ার হাউস আর ওটা আপার হাউস। আশা করি এই জায়গাগুলো তোমরা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না, কজ আমি এটা আগেই বলে দিলাম যাতে দেখবে এবার রাজ্যসভার সাথে লেজিসলেটিভ কাউন্সিলের অনেক বেশি সিমিলারিটি আছে, ওই জন্য আমি আগেই বলে দিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এক্ষেত্রে হচ্ছে কি এই লেজিসলেটিভ কাউন্সিল এটা এদের যে মেম্বার থাকে এতে তারা হচ্ছে ইনডিরেক্টলি ইলেক্টেড, রাইট। আর ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য কাউন্সিল ইজ ফিক্সড অ্যাট 1/3 অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য অ্যাসেম্বলি। মানে অ্যাসেম্বলিতে হচ্ছে যতজন মেম্বার থাকবে মানে টোটাল যে স্ট্রেংথ তার 1/3 হবে ম্যাক্সিমাম, মানে তার 1/3 হচ্ছে কাউন্সিলের ম্যাক্সিমাম স্ট্রেংথ, মানে অ্যাসেম্বলির ম্যাক্সিমাম যেটা স্ট্রেংথ তার 1/3। ওকে, এবার দেখো এখানে কি বলছে যে আর মিনিমাম স্ট্রেংথ ফিক্স হচ্ছে 40-এ। আচ্ছা, এটা কিসের ওপর ভিত্তি করে? এটা হচ্ছে দ্য সাইজ অফ দ্য কাউন্সিল ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য অ্যাসেম্বলি। মানে এখানে কিন্তু আমরা পপুলেশনের কথা বলছি না, ব্যাপারটা অ্যাকচুয়ালি পপুলেশনই ঘুরে ফিরে দাঁড়াচ্ছে, কিন্তু এখানে মেন ব্যাপার হচ্ছে অ্যাসেম্বলিতে যতজন মেম্বার থাকছে তার 1/3 হচ্ছে, সুতরাং অ্যাসেম্বলির সাইজের ওপর ডিপেন্ড করছে। সো সেই জন্য এখানে অ্যাসেম্বলির কথাই বলা হয়েছে। এবার আমরা দেখব ডিউরেশন অফ অ্যাসেম্বলি। ডিউরেশন অফ অ্যাসেম্বলিতে কি বলছে, লোকসভার মতোই লেজিসলেটিভ অ্যাসেম্বলি কিন্তু একটা কন্টিনিউইং চেম্বার, এক্সট্রিমলি সরি, মানে এটা কন্টিনিউইং চেম্বার নয়, মানে রাজ্যসভার মতো হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল একটা কন্টিনিউইং চেম্বার, মানে পার্মানেন্ট বডি, কিন্তু লোকসভা যেরকম পার্মানেন্ট না লেজিসলেটিভ অ্যাসেম্বলিও পার্মানেন্ট না, সেটাই অ্যাকচুয়ালি বলতে চেয়েছে। এবার হচ্ছে এই অ্যাসেম্বলির নর্মাল টার্ম কতদিনের জন্য, সেটা হচ্ছে 5 বছর, লোকসভার ক্ষেত্রেও সেম। আমি এই জন্যই বলেছিলাম যে সিমিলারিটি কার সাথে সেটা জেনে রাখো। তো এদের নর্মাল টার্ম হচ্ছে 5 বছর, মানে যেদিন থেকে জেনারেল ইলেকশনের পরে যেদিন প্রথম মিটিং হয় সেই মিটিংয়ের ডেট থেকে শুরু করে 5 বছর। ওকে, এবার দেখো দ্য এক্সপায়ারেশন অফ দ্য পিরিয়ড অফ 5 years অপারেটস অ্যাজ অটোমেটিক রিজলিউশন অফ দ্য, আই থিঙ্ক এখানে কিছু মিস্টেক হয়ে গেছে। অ্যাকচুয়ালি মেন কথা এখানে বলতে চেয়েছি যে এই যে 5 বছরের টাইম পিরিয়ডের পরে এক্সপায়ারেশন, এটা যেই আর কি হয়ে যাবে মানে 5 বছর টাইম পিরিয়ড যেই শেষ হয়ে যাবে অটোমেটিকলি ডিজলভ হয়ে যাবে অ্যাসেম্বলি, যেরকম লোকসভার ক্ষেত্রে ঠিক সেরকমই ব্যাপার এখানে। এবার আমরা দেখব যে ডিউরেশন অফ অ্যাসেম্বলির মধ্যে আর কি কি দেখা যায়, যে দ্য গভর্নর ইজ অথরাইজড টু ডিজলভ দ্য অ্যাসেম্বলি অ্যাট এনি টাইম। সেম ব্যাপার লোকসভার ক্ষেত্রেও তাই আমরা দেখেছি যে অ্যাসেম্বলিকে কিন্তু 5 বছর তাদের টাইম পিরিয়ড আছে, ঠিক আছে, বাট গভর্নর কিন্তু যে কোনো সময় কোনো যদি সেরকম কোনো রিজন থাকে তো সেক্ষেত্রে কিন্তু তার আগেই ডিজলভ করে দিতে পারে। ফার্দার দ্য টার্ম অফ দ্য অ্যাসেম্বলি ক্যান বি এক্সটেন্ডেড ডিউরিং দ্য পিরিয়ড অফ, এবার দেখো ন্যাশনাল এমার্জেন্সি সিচুয়েশন যখন হয় তখন কিন্তু অ্যাসেম্বলির এই টার্ম 5 বছরের থেকেও বাড়িয়ে দেওয়া যায়, এবং প্রত্যেক মানে একবার ধরো এমার্জেন্সি ধরো অনেক দিনের জন্য চলছে, আর একবারে ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত টাইম এক্সটেন্ড করতে পারো, তার বেশি না। এবার সেটা তুমি একাধিকবার করতে পারো, মানে ধরো 5 বছর আজকে শেষ হলো, এবার সাপোজ ধরো এখন ন্যাশনাল এমার্জেন্সি আছে, এবার ইনকেস গভর্নর মনে করলো যে বাড়িয়ে দেবে, তো সেক্ষেত্রে 1 বছর বাড়িয়ে দিল, মানে 1 বছর পরে আজকের দিন পর্যন্ত। এইবার এই 1 বছর বাড়ানোর পর তখনও ন্যাশনাল এমার্জেন্সি আছে, সেক্ষেত্রে দরকার হলো, সেক্ষেত্রে সেই তখন গিয়ে আরও 1 বছর বাড়াতে পারে, রাইট। আমি এটাই বলতে চাইছি, মানে এটা আর কি এবার সেটা যতবার খুশি বাড়াতে পারে, কিন্তু যতবার খুশি মানে যতদিন এমার্জেন্সি থাকবে ততদিনের কথা। এমার্জেন্সি শেষ হয়ে যাওয়ার পর 6 মাস
পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে, তার বেশি না। ওকে, আশা করি এতটা তোমাদের ক্লিয়ার, কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে আমি বারবার বলছি, তোমরা আমাকে জানাবে। এবার হচ্ছে কাউন্সিলের ডিউরেশন। কাউন্সিলের ডিউরেশন এটা সেই রাজ্যসভার মতো ব্যাপার, পার্মানেন্ট বডি, কন্টিনিউইং চেম্বার, এটা ডিসলিউট করা যায় না, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে যায়, এখানেও সেম ব্যাপার। 1/3 অফ ইটস মেম্বার, এই কাউন্সিলের যে মেম্বার যতজন থাকে প্রত্যেক 2 বছরের শেষে হচ্ছে এর 1/3 মেম্বার কিন্তু রিটায়ার করে। আর লেজিসলেটিভ কাউন্সিলের যে মেম্বাররা থাকে তাদের কিন্তু টার্ম অফ অফিস কতদিন? 6 বছর। রাজ্যসভার মেম্বারদেরও সেম, সো এখানেও সেম। মনে রাখা অনেক বেশি ইজি, এই জন্যই আমি পরপর রেখেছি এই দুটো ক্লাস, যাতে তোমাদের একটা পড়ার পর যখন আর একটা পড়বে বুঝতেও সুবিধা হবে, মনে রাখতেও অনেক সুবিধা হবে। এবার আমরা দেখব কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন কি বলছে? হি মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা তো ন্যাচারাল ব্যাপার। এবার হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে 30 বছর বয়স সম্পূর্ণ হতে হবে, এবার অ্যাসেম্বলির ক্ষেত্রে 25 বছর, সেম। আশা করি এইগুলো মানে তোমাদের নতুন মনে হচ্ছে না, কজ আগেই পড়েছো তোমরা, সিমিলার তো আমি বলেই দিলাম। এবার হচ্ছে ওথ অর অ্যাফার্মেশন। আমি কি বলেছিলাম যে যারা পার্লামেন্টের যে এমপিদের ক্ষেত্রে তাদের ওথ অর অ্যাফার্মেশন মানে শপথ বাক্য পাঠ করায় কে? প্রেসিডেন্ট অথবা তার নিযুক্ত করা কোনো ব্যক্তি। আর স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে যারা মানে এই এমএলএদের কথাই ধরো বলছি, সো এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে কিন্তু শপথ বাক্য পাঠ করায় গভর্নর, অথবা গভর্নর যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে এমন কোনো ব্যক্তিকে সে অ্যাপয়েন্ট করেছে এই কাজের জন্য, সে শপথ বাক্য পাঠ করাতে পারে, এখানে সেটাই বলা হয়েছে। এবার দেখো যে স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে যে প্রিসাইডিং অফিসার, সেম ব্যাপার, মানে আমরা পার্লামেন্টে যা যা পড়েছি, স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোকসভা, এখানে কি হয়ে যাবে তাহলে? আশা করি বুঝতে পারছো আমি মানে কি কারণে আমি বারবার ওইখানে কম্পেয়ার করে বলছি। এখানে কি হয়ে যাবে? স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ লেজিসলেটিভ কাউন্সিল, সো প্রিসাইডিং অফিসার। এছাড়া আরও তো আছে, এগুলো আমরা মেন এদের সম্পর্কেই পড়ব। এবার যারা অ্যাসেম্বলির স্পিকার তাদের সম্পর্কে আমরা দেখব। স্পিকার ইজ ইলেক্টেড বাই দ্য অ্যাসেম্বলি ইটসেলফ ফ্রম অ্যামংস্ট ইটস মেম্বার্স। এই যে অ্যাসেম্বলি স্পিকারের সম্পর্কে, মানে দেখো স্পিকার অফ অ্যাসেম্বলি অনেকটা স্পিকার অফ লোকসভার মতোই ব্যাপারটা হচ্ছে, সো সেম ব্যাপার। এই অ্যাসেম্বলির মেম্বারদের মধ্য থেকেই কিন্তু ইলেক্ট করা হচ্ছে স্পিকারকে, এবং এই স্পিকার ততদিন অফিসে থাকে যতদিন হচ্ছে এই অ্যাসেম্বলি রয়েছে। ঠিক আছে, আশা করি এইগুলো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না তোমাদের। আর এরপর দেখবো যে হাউ এভার হি ভ্যাকেটস হিজ অফিস আর্লিয়ার ইন এনি অফ দ্য ফলোয়িং 3 কেসেস। এই 3টে কেসের ক্ষেত্রে কিন্তু সে তার আগেই কিন্তু তার অফিস খালি, মানে কোনো কারণে তার অফিস খালি হতে পারে। সেটা কি? সে হচ্ছে মেম্বার অফ অ্যাসেম্বলি ধরো হতে সিজ করলো, মানে হি সিজেস টু বি আ মেম্বার অফ দ্য অ্যাসেম্বলি, অথবা সে রিজাইন দিল। আচ্ছা, এবার এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা যে সে রিজাইন কাকে দিচ্ছে? ডেপুটি স্পিকারকে। সো এই জায়গাগুলো খেয়াল রাখবে, স্পিকার অফ অ্যাসেম্বলি রিজাইন দিচ্ছে কাকে? ডেপুটি স্পিকারকে। ইফ হি ইজ রিমুভড বাই আ রেজলিউশন পাসড বাই আ মেজরিটি অফ অল দ্য দেন মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি, মানে এটা বলতে চাইছি কি যে সে যদি এমন অ্যাসেম্বলিতে যতজন মেম্বার রয়েছে তার মেজরিটির দ্বারা যদি একটা রেজলিউশন পাস হয় যে তাকে কোনো একজন মানে স্পিকারকে রিমুভ করা হবে, তো সেক্ষেত্রেও কিন্তু সে রিমুভ হবে, এবং এক্ষেত্রে কিন্তু 40 দিন আগে তাকে অ্যাডভান্স নোটিশ দিতে হবে যে তাকে রিমুভ করা হবে। এবার আমরা দেখব স্পিকার ওনার সম্পর্কে আরও কিছু পয়েন্ট দেখে নেব, যে উনি কিন্তু মানে এই যে আমি পড়িয়েছিলাম কোরাম, এটা মানে কি যে অ্যাসেম্বলিতে ধরো মানে সেই যে হাউসই হোক, সেক্ষেত্রে হচ্ছে ধরো যতজন মেম্বার তার 10 ভাগও যদি কোনো দিন কোনো মিটিং হচ্ছে অ্যাবসেন্ট থাকে, তাহলে সেই মিটিংটাকে কিন্তু সাসপেন্ড করা হয়, যে এই মিটিংটা মানে সেই টাইমটা ক্যান্সেল করে দেওয়া হয়। যে যদি মানে স্বাভাবিক ব্যাপার, মানে সেখানে যতজন 1 ভাগও যদি না উপস্থিত হয় তাহলে আলটিমেটলি কী কাজ হবে সেখানে। সো সেই জন্যই এই জিনিসটাকে অ্যাকচুয়ালি কোরাম বলা হয়। সো স্পিকার অফ অ্যাসেম্বলি কিন্তু এটা করতে পারে, এই ক্ষমতা তার আছে। এবং লোকসভার স্পিকারের মতো এনারও কিন্তু এই ক্ষমতা আছে যে তিনি যখন কোনো একটা কিছু বিল পাস করার সময় যখন ভোটিং হয় সেখানে কিন্তু তিনি ভোট দিতে পারেন না, এই ক্ষমতা তার নেই। কিন্তু
যখন কোনো বিল পাশের ক্ষেত্রে টাই হয়ে যায়, মানে দুই পক্ষই হচ্ছে সমান সংখ্যক ভোট দিয়েছে, তো সেক্ষেত্রে তিনি কিন্তু কাস্টিং ভোট দিয়ে ব্যাপারটাকে সামনে নিতে পারে, মানে কাস্টিং ভোট সেক্ষেত্রে তার দেওয়ার ক্ষমতা রয়েছে। সো স্পিকার অফ লোকসভা আর স্পিকার অফ অ্যাসেম্বলি অলমোস্ট সেম। এবার আমরা দেখব যে হি ডিসাইডস ওয়েদার আ বিল ইজ আ মানি বিল অর নট অ্যান্ড হিজ ডিসিশন অন দিস কোশ্চেন ইজ ফাইনাল। সে ডিসাইড করে যে এই বিলটা মানি বিল নাকি না, এবং সে যেটা বলবে সেটাই ফাইনাল কথা। সেটাই স্পিকার অফ লোকসভার ক্ষেত্রেও সেম জিনিস পড়েছো তোমরা। এছাড়া হচ্ছে সে চেয়ারম্যান অ্যাপয়েন্ট করে মানে যত রকম কমিটি আছে অ্যাসেম্বলির তাদের চেয়ারম্যান অ্যাপয়েন্ট করে, আর সেই সাথে সাথে তাদের কার্যকলাপকে সুপারভাইজ করে। এরপর আমরা দেখব কি ডেপুটি স্পিকার অফ অ্যাসেম্বলি। দেখো ডেপুটি স্পিকারও কিন্তু এই অ্যাসেম্বলির মেম্বারদের মধ্য থেকেই কিন্তু ইলেক্ট করা হয়, বাইরে থেকে না, এটা সম্পূর্ণ ভেতর থেকে ইলেক্ট করা হয়, এবং স্পিকারের ইলেকশন হওয়ার পরেই কিন্তু ডেপুটি স্পিকারকে ইলেক্ট করা হয়, তার আগে না। আর ডেপুটি স্পিকারও কিন্তু এই অ্যাসেম্বলি যতদিন থাকে ততদিন পর্যন্ত মানে তারও কার্যকাল। এবার আমরা দেখব যে দ্য ডেপুটি স্পিকার পারফর্মস দ্য ডিউটিস অফ দ্য স্পিকারস অফিস ওয়েন ইট ইজ ভ্যাকেন্ট। সেম ব্যাপার লোকসভা স্পিকারের ক্ষেত্রে আমরা তাই দেখেছি, যখন হচ্ছে স্পিকারের মানে কি বলবো, সরি এক্সট্রিমলি সরি, এখানে আমি লোকসভা টাইপ করে দিয়েছি, অ্যাকচুয়ালি ওই জায়গাটা আমি একটু কপি করে নিয়েছিলাম, তো ওই জন্য একটু প্রবলেম হয়ে গেছে, সরি। এটা হয়ে যাচ্ছে কি যে ডেপুটি স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ওকে, সো তোমাদের ডাউট করার কোনো কারণ নেই এখানে। তো এবার ব্যাপার যেটা আমি বলতে চাইছিলাম যে স্পিকার ধরো অ্যাসেম্বলির স্পিকার ধরো কোনো কারণে অ্যাবসেন্ট হলো অফিসে, সেক্ষেত্রে কিন্তু ডেপুটি স্পিকার তার কাজ করবে। এবং মানে কোনো সিটিংয়ে ব্যাপার অ্যাকচুয়ালি দুটো পয়েন্টের মিনিং একই গিয়ে দাঁড়ায়। আমি আবারও বলছি এখানে কিন্তু এটা লোকসভা না, অ্যাসেম্বলি হবে। তোমরা যখন আমি এটার পিডিএফ দেবো তখন সেখানে আমি এটা পুরো কারেক্ট করেই দেবো। এবার হচ্ছে চেয়ারম্যান অফ কাউন্সিল, কাউন্সিলের চেয়ারম্যান, এনাকেও কিন্তু সেই মেম্বারদের মধ্যে থেকে আর কি ইলেক্ট করা হচ্ছে। এবার দেখো অ্যাজ আ প্রিসাইডিং অফিসার the powers and functions of the chairman in the council are similar to those of the speaker in the assembly. প্রেসাইডিং অফিসার হিসেবে এই চেয়ারম্যান যে তার পাওয়ার এবং ফাংশন কিন্তু অলমোস্ট সিমিলার এই স্পিকার অফ ইন দ্য অ্যাসেম্বলির মতো, কিন্তু কিছু কিন্তু মানে একটা ইয়ে আছে যেটা আর কি দুজনের মধ্যে আলাদা, সেটাই এখানে দেখবো। কি স্পিকার ডিসাইড করে যে একটা বিল মানি বিল নাকি না, যেটা যে ক্ষমতাটা কিন্তু চেয়ারম্যানের নেই। সো এটাই একটা ডিফারেন্স। এবার দেখো ডেপুটি চেয়ারম্যান অফ কাউন্সিল, এখানে কি বলছে যে দ্য ডেপুটি চেয়ারম্যান ইজ ইলেক্টেড বাই দ্য কাউন্সিল ইটসেলফ ফ্রম অ্যামাংস্ট ইটস মেম্বার্স, এটা তো একই ব্যাপার হয়ে গেল। এবং চেয়ারম্যানের অফিস যদি কোনো কারণে খালি হয় তাহলে সেক্ষেত্রে ডেপুটি চেয়ারম্যান কাজ করে, মানে চেয়ারম্যান যদি কোনো কারণে অ্যাবসেন্ট হয় সেক্ষেত্রে। ওকে, এবার দেখবো অ্যাসেন্ট অফ দ্য গভর্নর। মানে আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি, এই যে কোনো বিল যখন পাস হয় তখন, যেরকম আমি কেন্দ্রের কথাই বলি, যে কোনো বিল যখন পাস হয় তাকে অ্যাসেন্ট কে দেয়, মানে তাতে সাইন কাকে করতে হবে, শেষ সাইনটা কাকে করতে হয়, প্রেসিডেন্টকে করতে হয়। ঠিক সেরকম স্টেটের ক্ষেত্রে গভর্নরকে করতে হবে। সেটাই এখানে বলতে চাইছে যে প্রত্যেকটা বিল যখন অ্যাসেম্বলি বা যেখানে অ্যাসেম্বলি ছাড়া কাউন্সিলও রয়েছে সেখানে দুটো হাউসেই যখন পাস হয়ে যায়, সেক্ষেত্রে গভর্নরের কাছে কিন্তু তার সাইনের জন্য এটা পাঠানো হয়, প্রেজেন্ট করা হয়। এবার সেক্ষেত্রে গভর্নর কি কি করতে পারে সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। কি কি করতে পারে গভর্নর? হি মে গিভ হিজ অ্যাসেন্ট টু দ্য বিল, সে সেই বিলে তার সাইন করতে পারে, অথবা সে সাইন না করে মানে উইথহোল্ড করতে পারে, অথবা সে সেই বিলের মানে বিষয়বস্তুকে রিকনসিডারেশনের জন্য কিন্তু আবার ফেরত পাঠায়, অথবা আরেকটা জিনিস করতে পারে যে সে প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য বিলটাকে কিন্তু রেখে দিতে পারে, মানে প্রেসিডেন্টকে দেখাবে সেই জন্য। সো এই চারটে জিনিস কিন্তু সে করতে পারে। আর অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট মানে এই যে রেখে দিল গভর্নর প্রেসিডেন্টকে দেখানোর জন্য, এবং প্রেসিডেন্টের কাছে যখন প্রেজেন্ট করলো, প্রেসিডেন্ট হতে পারে তাতে সাইন করলো, মানে সেটা মেনে নিল, আবার হতে পারে তাতে সাইন করলো না এবং সেই স্টেট লেজিসলেচারের হাউসে রিকনসিডারেশনের জন্য ফেরত পাঠালো, সেটাও হতে পারে। সো যখন সেটা হয় মানে সে ফেরত পাঠিয়ে দিল, এবং সেক্ষেত্রে 6 মাসের মধ্যে সেই স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি হোক আর কাউন্সিল ওদেরকে কিন্তু সেই ব্যাপার নিয়ে রিকনসিডার
কনস্টিটিউশনের কাজটা করতে হবে, মানে কোনো অ্যামেন্ড করার দরকার হলে অ্যামেন্ড করতে হবে, সেটাই আর কি বলা হচ্ছে। এবার আমরা দেখব মানি বিল। মানি বিল সম্পর্কে কি দেখব, মানি বিল যেরকম আমরা দেখেছিলাম ওরকমই ব্যাপারটা। তো এখানে হচ্ছে যেরকম আমরা কি দেখেছিলাম ওই ক্ষেত্রে, মানি বিল ক্যান নট বি ইন্ট্রোডিউসড ইন দ্য লোকসভা, সরি ক্যান নট বি ইন্ট্রোডিউসড ইন দ্য রাজ্যসভা, এক্সট্রিমলি সরি, মানে কি দেখেছিলাম যে মানি বিল লোকসভাতে ইন্ট্রোডিউস করা যায়, ঠিক সেরকমই এক্ষেত্রে লেজিসলেটিভ কাউন্সিলে ইন্ট্রোডিউস করা যাবে। ইট ক্যান বি ইন্ট্রোডিউসড ইন দ্য লেজিসলেটিভ, সরি বারবার ভুল বলছি, মানে কাউন্সিলে ইন্ট্রোডিউস করা যাবে না, অ্যাসেম্বলিতে ইন্ট্রোডিউস করা যাবে একমাত্র, এবং সেটাও হচ্ছে গভর্নরের রিকমেন্ডেশনে। এবং এই ধরনের বিল হচ্ছে গভর্নমেন্ট বিল হিসেবে হয়, আর এগুলো একমাত্র একজন মিনিস্টারই কিন্তু ইন্ট্রোডিউস করতে পারে। সো এই জায়গাগুলো ক্লিয়ারলি জেনে রেখে দাও। আর হচ্ছে যখন অ্যাসেম্বলিতে পাশ হয়ে গেল, ধরো মানে বিধানসভায় মানি বিল ধরো পাশ হয়ে গেল, তখন কিন্তু যেখানে বিধান পরিষদ আছে সেখানকার কথা বলছি, মানে মেন সিস্টেমটা পড়াচ্ছি। এবার মেন ব্যাপার আমাদের এখানে নেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি সিস্টেমটা পড়াচ্ছি যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাস হয়ে গেলে কাউন্সিলের কাছে কনসিডারেশনের জন্য যায়। বাট হ্যাঁ, যেরকম রাজ্যসভার ক্ষেত্রে আমরা পড়েছিলাম, কাউন্সিল সেটাতে বিশেষ কোনো তাদের ক্ষমতা নেই, তাদের মানে তারা কিন্তু রিজেক্ট বা অ্যামেন্ড কোনোটাই করতে পারবে না, তারা শুধু রিকমেন্ডেশন দিতে পারে। কিন্তু এটা মানে কি বলবো, এটা হচ্ছে তোমার অ্যাসেম্বলির জন্য মানে মানতেই হবে এমন কোনো কথা নেই। অ্যাসেম্বলি চাইলে সেটা নিতে পারে, না হলে না নিতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু এই তাদেরকে কিন্তু এই বিলটা অ্যাসেম্বলিকে আবার ফেরত পাঠাতে হয় 14 দিনের মধ্যেই। এবার তাতে তুমি অ্যামেন্ড করো আর না করো তাতে কোনো যায় আসে না। সো এই ব্যাপারটাই ক্লিয়ারলি, মানে লোকসভার ক্ষেত্রে যা পড়েছো এখানেও সেম ব্যাপার, শুধু লোকসভার জায়গায় অ্যাসেম্বলি আর এখানে রাজ্যসভার জায়গায় কাউন্সিল, জাস্ট এটাই। ওকে, সো ফ্রেন্ডস এই এত পর্যন্তই ছিল আজকের এই ক্লাসটা। মানে তোমাদের খুব বড় দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেল, কজ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার খুব বড় চ্যাপ্টার, এগুলো মানে আমার টাইপ করতে অনেকটা টাইম লেগেছে, ওই জন্যই আমার এই দুদিন তো এমনিতেও গ্যাপ চলে গেল, ক্লাস নিতে পারলাম না। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, বাকিদের সাথেও শেয়ার করো যাতে তাদেরও হেল্প হয়। আর চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।